সভ্যতার শুরু থেকেই মানুষকে বিভিন্ন জিনিস গুণে মনে রাখতে হতো, আর এর জন্য প্রথমে তারা হাতের আঙুলের ব্যবহার শুরু করে। কিন্তু হাতের আঙুলের মাধ্যমে আর কতই বা হিসাব রাখা যায়, এজন্য তারা নুড়ি পাথরকে একত্রিত করত। তারা দড়িতে গিঁট বেঁধে রাখত হিসাব রাখার জন্য। কিন্তু এতেও হিসাবের জটিলতা কাটে না। তাই তারা চিন্তাভাবনা করে বিভিন্ন চিহ্ন আবিষ্কার করে। বেশিরভাগ সভ্যতার মধ্যে যে চিহ্নটা কমন ছিল সেটা হচ্ছে ট্যালি চিহ্ন, যেখানে দাগ কেটে হিসাব রাখা হতো। একটা দাগ দিলে 1কে বোঝাতো, 2টা দাগ দিলে 2কে বোঝাতো, 4টা দাগ দিলে 4কে বোঝাতো, 5-এর জন্য মাঝখানটা কেটে দিতে হতো। কিন্তু এতেও হিসাবের জটিলতা কাটে না। তাই তারা আরও চিন্তাভাবনা করে বিভিন্ন প্রতীক আবিষ্কার করল, বিভিন্ন অঙ্ক আবিষ্কার করল, এবং এদের মাধ্যমে ফাইনালি তারা সংখ্যা লিখে ফেলল। এরকম বিভিন্ন চিহ্ন, প্রতীক, অঙ্ক ব্যবহার করে সংখ্যাকে লেখার এবং প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এখন অঙ্ক কি? কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো ইউনিক ক্যারেক্টার থাকে, যেগুলোকে ব্যবহার করে সংখ্যা লেখা হয়, সেই সকল ইউনিক ক্যারেক্টারকে এক একটি অঙ্ক বলে। আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত আমরা 10টা ইউনিক ক্যারেক্টার বা ডিজিটকে দেখতে পাই, যাদেরকে আমরা অঙ্ক বলছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলোকে আবার সংখ্যাও বলা হয়। কিন্তু অঙ্ককে ব্যবহার করে আমরা যেটা লেখি সেটাকেই সাধারণত সংখ্যা বুঝে থাকি। যেমন 12 একটা সংখ্যা, অঙ্ককে ব্যবহার করে লেখা হয়েছে। আমরা চাইলে এই অঙ্কগুলোকেও সংখ্যা বলতে পারি। এখন বেস বা ভিত্তি কি? কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো ইউনিক ক্যারেক্টার থাকছে, তার টোটাল নাম্বারকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। আমরা তো দেখলাম ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টা ইউনিক ক্যারেক্টার বা ডিজিট আছে। তাই ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। আশা করি বোঝা গেছে। এখন আসি স্থানিক সংখ্যা পদ্ধতি ও অস্থানিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। এই দুই সংখ্যা পদ্ধতির মধ্যে বেশ কিছু কমন বৈশিষ্ট্য আছে। যেমন দুইটি সংখ্যা পদ্ধতিরই বেস বা ভিত্তি আছে, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক ইউনিক ক্যারেক্টার বা ডিজিট আছে, এবং এখানে থাকা প্রত্যেকটি ডিজিটের নিজস্ব ভ্যালু আছে। কিন্তু যে জিনিসটা এই দুইটা সংখ্যা পদ্ধতিকে আলাদা করেছে সেটা হচ্ছে স্থানীয় মান। যে সংখ্যা পদ্ধতি স্থানীয় মানের বিষয়টিকে মেনে চলে সেটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, আর যে সংখ্যা পদ্ধতি স্থানীয় মানের বিষয়টিকে মেনে চলে না সেটা অস্থানিক সংখ্যা পদ্ধতি। এখানে একটা সংখ্যা 2047কে দেখতে পাচ্ছি। প্রথমত ধরে নেই এটা একটা ডেসিমাল নাম্বার, কেননা এখানে ভিত্তি উল্লেখ নেই। ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে 7 যে পজিশনে বসেছে এটা হচ্ছে এককের ঘর, যার ভ্যালু হচ্ছে 1। 4 বসেছে দশকের ঘরে, 0 বসেছে শতকের ঘরে, 2 বসেছে হাজারের ঘরে। কোনো একটা ডিজিটকে আমরা যদি তার পজিশনের ভ্যালু দিয়ে গুণ করি, সেই সংখ্যার ক্ষেত্রে আমরা স্থানীয় মান পাই। 7কে যদি তার পজিশনের ভ্যালু 1 দিয়ে গুণ করি, 7-এর স্থানীয় মান আমরা 7কে পাচ্ছি। এখন 4কে যদি আমরা তার পজিশনের ভ্যালু 10 দিয়ে গুণ করি, তার স্থানীয় মান 40কে পাবো। 0কে যদি আমরা 100 দিয়ে গুণ করি, 0 পাচ্ছি। 2কে যদি আমরা 1000 দিয়ে গুণ করি, এর স্থানীয় মান 2000 পাচ্ছি। এখন এই সংখ্যাগুলোকে যোগ করলে আমরা 2047 সংখ্যাটাই ফেরত পাচ্ছি। যেহেতু এই সংখ্যায় থাকা ডিজিটগুলোকে স্থানীয় মানের বিবেচনায় আবার ঘুরে ফিরে আমরা সংখ্যাটাকে ফেরত পেলাম, তাই এই সংখ্যাটা একটা স্থানিক সংখ্যা পদ্ধতির সংখ্যা। আর যেহেতু আমরা ধরে নিয়েছিলাম এই সংখ্যাটা একটা ডেসিমাল নাম্বার সিস্টেমের নাম্বার, তাই ডেসিমাল নাম্বার একটা স্থানিক সংখ্যা পদ্ধতি। এখানে আরও বেশ কিছু স্থানিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে বলা আছে, যেমন অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল ইত্যাদি। এখন আসি অস্থানিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। আমরা তো প্রথমেই বলেছি অস্থানিক সংখ্যা পদ্ধতি স্থানীয় মানের বিষয়টিকে মেনে চলে না। এখানে একটা রোমান সংখ্যা দেওয়া আছে, এই রোমান সংখ্যার ভ্যালু হচ্ছে 12। আমরা যদি এই সংখ্যাকে স্থানীয় মানের বিবেচনায় আনতাম, আমরা একটা ভ্যালু পেতাম, কিন্তু সেই ভ্যালুটা কখনো তার অ্যাকচুয়াল মানের সমান হতো না। অর্থাৎ এই সংখ্যাটা স্থানীয় মানকে মেনে চলছে না। তাহলে অস্থানিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সংখ্যার ভ্যালু আমরা কিভাবে পাচ্ছি? আমরা সংখ্যার ভ্যালু পাই তার মধ্যে থাকা ডিজিটগুলোকে যোগ করার মাধ্যমে। আমরা যদি x + i করি, আমরা কিন্তু 12কে পেয়ে যাব। যদিও বা বেশ কিছু ব্যতিক্রম আছে, কিন্তু অস্থানিক সংখ্যা পদ্ধতিগুলোর ক্ষেত্রে সংখ্যার ভ্যালুকে আমরা এরকম জাস্ট ডিজিটগুলোকে যোগ করার মাধ্যমে পেয়ে থাকি। যেহেতু এটা একটা রোমান সংখ্যা এবং স্থানীয় মানের বিষয়টিকে মেনে চলছে না, তাই রোমান সংখ্যা একটা অস্থানিক সংখ্যা পদ্ধতি। এখানে আরও বেশ কিছু অস্থানিক সংখ্যা পদ্ধতির কথা বলা আছে, যেমন প্রাচীন মিশরীয় বা হায়ারোগ্লিফিক্স, ট্যালি ইত্যাদি।
এখানে একটা সংখ্যা দেওয়া আছে, যেটা প্রাচীন মিশরীয় বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির সংখ্যা। আমাদেরকে বলেছে এই সংখ্যার ভ্যালু কত হবে। আমরা জানি প্রাচীন মিশরীয় বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি একটা অস্থানিক সংখ্যা পদ্ধতি, যেখানে কোনো একটা সংখ্যার ভ্যালুকে সেই সংখ্যার মধ্যে থাকা ডিজিটগুলোকে যোগ করার মাধ্যমে আমরা পেয়ে থাকি। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু সাইন সিম্বল ব্যবহার করা হয়েছে, যার ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে দুইটা পদ্মফুলকে ব্যবহার করা হয়েছে, যার প্রত্যেকের ভ্যালু হচ্ছে 1000 করে। যেহেতু দুইটা পদ্মফুল আছে, এই দুইটার জন্য ভ্যালু আসবে 2000। উল্টো ইউ আকৃতির ভ্যালু এখানে 10, যেহেতু 4টা ব্যবহার করা হয়েছে, 4টার জন্য আমরা 40 পাচ্ছি। প্রত্যেকটা কাঠির ভ্যালু এখানে 1 করে, যেহেতু 7টা কাঠি আছে, তাই এর ভ্যালু হবে 7। টোটাল সংখ্যা আমরা যেটা পাচ্ছি সেটা 2047, যেটা এই প্রাচীন সংখ্যাটার ইকুইভ্যালেন্ট নাম্বার। এখন তোমাদেরকে কি এই সাইন সিম্বল ভ্যালুগুলোকে মুখস্থ করতে হবে? অবশ্যই না। যখন তোমাদেরকে এরকম কোনো প্রশ্ন করবে, তখন তারা সাইন সিম্বল দিয়ে দিবে, তাই অযথা মুখস্থ করার দরকার নেই। এখন আসি পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। প্রথমে বলা আছে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বিষয়টা। আমরা জানি ডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ভিত্তি হচ্ছে 10, কাউন্টিং শুরু হয় 0 থেকে, এরকম করে 9 পর্যন্ত যায়। 0 থেকে 9 পর্যন্ত গেলে আমরা 10টা ইউনিক ক্যারেক্টার বা ডিজিট পাই, যার জন্য এর ভিত্তি 10 হচ্ছে। আমরা যদি একটা উদাহরণ দিতে চাই, এই সংখ্যাটা একটা ডেসিমাল নাম্বার সিস্টেমের নাম্বার। কিভাবে? কেননা এখানে ভিত্তি উল্লেখ আছে। আর ডেসিমাল নাম্বারকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের কাজে ব্যবহার করে থাকি। আর তোমাদেরকে বলে রাখি, কোনো একটা পজিশনাল নাম্বার সিস্টেমের ভিত্তি যদি n হয়, সেই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ম্যাক্স ডিজিট হবে ভিত্তি থেকে 1 কম, অর্থাৎ n-1, আর কাউন্টিং শুরু হবে 0 থেকে। ভিত্তি আমরা কত পাচ্ছি? 10। ম্যাক্স ডিজিট কত হবে? n-1 করলে 9, যেটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, আর কাউন্টিং শুরু হচ্ছে 0 থেকে। আমরা যদি এবার অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আসি, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, তাহলে n = কত? 8। ম্যাক্স ডিজিট কত হবে? n-1 করলে 7। কাউন্টিং শুরু হচ্ছে 0 থেকে, 0, 1 এরকম করে আমরা 7 পর্যন্ত যেতে পারবো। আমরা যদি একটা উদাহরণ দিতে চাই, 127, এই সংখ্যাটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, 128 এই সংখ্যাটা কি একটা অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা? উত্তর হচ্ছে না, কেননা এখানে 8 এর ব্যবহার করা হয়েছে। আমরা জানি কোনো একটা সংখ্যা কখনো তার ভিত্তির সমান হয় না। সর্বোচ্চ যে সংখ্যাটা পসিবল, সেটা তার ভিত্তি থেকে 1 কম হয়ে থাকে। তাই এই সংখ্যাটা অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা না। অক্টাল সংখ্যা পদ্ধতিকে ইউনিক্স অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হতো। এখন আসি বাইনারির ক্ষেত্রে। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, n = 2, ম্যাক্স ডিজিট হবে n-1, 1, কাউন্টিং শুরু হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত যাচ্ছে। এখানে আমরা 2টা ডিজিট পাচ্ছি। আর তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, বাইনারির ক্ষেত্রে এই ডিজিটগুলোকে, অর্থাৎ 0 এবং 1কে আমরা বিট বলি। কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছু বোঝে না। আমরা আরেকটা জিনিস জেনে রাখবো, 0 বলতে আসলে অফ স্টেটকে বোঝায়, আর 1 বলতে অন স্টেটকে বোঝায়। আমরা যদি একটা উদাহরণ দিতে চাই, 1010, এই সংখ্যাটা একটা বাইনারি নাম্বার সিস্টেমের নাম্বার, কেননা এখানে ভিত্তি 2 উল্লেখ আছে। এখন আসি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16, যেখানে আমরা 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট দেখতে পারবো। A থেকে F পর্যন্ত আমরা 6টা লেটার দেখতে পারবো। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে n = 16, n-1 করলে আমরা কত পাচ্ছি? 15। এখানে A এর ভ্যালু হচ্ছে 10, B এর ভ্যালু 11, C এর 12, D এর 13, E এর 14 এবং F এর হচ্ছে 15। এখানে আমরা ম্যাক্স ডিজিটের ভ্যালু 15ই পাচ্ছি, তবে 15কে এভাবে করে লেখা যাবে না। F এর মাধ্যমেই সেটাকে লিখতে হবে, কেননা 15 ভ্যালুটা F দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছে। আমরা যদি একটা উদাহরণ দিতে চাই, 1A, এই সংখ্যাটা একটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের নাম্বার, কেননা এখানে ভিত্তি হচ্ছে 16। আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কালার কোডে, মেমোরি অ্যাড্রেসে, ম্যাক অ্যাড্রেসে, আইপি অ্যাড্রেস সহ বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। তো এরকম কিছু জ্ঞানের কথাবার্তা ইতিহাস বইতে লেখা আছে, একটু নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। এখন আসি নিজের সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। আমরা নিজেরা চাইলে কিন্তু একটা পজিশনাল নাম্বার সিস্টেম বানাতে পারি। ফর এক্সাম্পল, আমাদের নাম্বার সিস্টেমের ভিত্তি হচ্ছে 7, যেহেতু এটা পজিশনাল নাম্বার সিস্টেম,
কাউন্টিং শুরু হবে 0 থেকে, ম্যাক্স যত ডিজিট আমাদের নাম্বার সিস্টেমে পসিবল সেটা n-1 অর্থাৎ 6। আমরা আমাদের নাম্বার সিস্টেমে যদি একটা নাম্বার প্রকাশ করতে চাই আমরা এভাবে করতে পারবো 1 2 6 ভিত্তি দিব 7। এই হয়ে গেল আমাদের একটা নিজস্ব সংখ্যা পদ্ধতির সংখ্যা। আবার ভুলে এই কাজটা করো না, 1 2 7 ভিত্তি দিলাম 7। এবার আসি MSD LSD র্যাডিক্স পয়েন্টের ক্ষেত্রে। আমরা এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছি, এই পার্টটাকে আমরা বলবো পূর্ণাংশ, এবং দশমিকের পরে যে পার্টটা আছে সেটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণাংশ এবং ভগ্নাংশকে যে পয়েন্টটা পৃথক করে রেখেছে সেটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। কোনো একটা সংখ্যার ক্ষেত্রে যে অঙ্কের স্থানীয় মান সবচেয়ে বেশি হবে সেটাকে আমরা MSD বলবো, আর যে সংখ্যার স্থানীয় মান সবচেয়ে কম হবে সেটাকে আমরা LSD বলবো। এই সংখ্যার ক্ষেত্রে 7 বসেছে এককের ঘরে, 4 বসেছে দশকের ঘরে, 0 বসেছে শতকের ঘরে, 2 বসেছে হাজারের ঘরে। দশমিকের পরে কোনো একটা অবস্থানের ভ্যালু হয় 10^1, এরপরটা 10^2, এরপরটা 10^3, এরকম করে কমতে থাকে। যদি এখন স্থানীয় মানের বিবেচনা করি তাহলে 2 এর স্থানীয় মান সবচেয়ে বেশি হবে, তাই 2কে আমরা MSD বলতে পারি। আর 3 এর স্থানীয় মান এখানে সবচেয়ে কম, তাই 3কে আমরা LSD বলবো। এখন তোমার কাছে প্রশ্ন, 2047 এই সংখ্যার মধ্যে কোনটা MSD কোনটা LSD? তুমি বলবা 2 এর স্থানীয় মান সবচেয়ে বেশি, তাই এটা হচ্ছে MSD, আর 7 এর স্থানীয় মান সবচেয়ে কম, তাই এটা হচ্ছে LSD বা লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এখন তোমার কাছে আমার প্রশ্ন, 0.273 এর ক্ষেত্রে কোনটা MSD কোনটা LSD? তুমি বলবা 0 এখানে MSD, 3 এখানে LSD। LSD ঠিক হলেও তোমার MSD ঠিক হয় নাই, কেননা এখানে থাকা 0টা জাস্ট এটা বোঝাচ্ছে যে সংখ্যাটা 1-এর থেকে বড় নাকি ছোট। এখানে থাকা অঙ্কগুলোর মধ্যে 2 এর স্থানীয় মান কিন্তু সবচেয়ে বেশি, তাই এটা 0 MSD হবে না, MSD হবে এই 2টা। যদি 1.273 এরকম করে থাকতো তখন তোমরা বলতে পারতা যে না, এটা যেহেতু 1-এর থেকে বড় সংখ্যা এবং পূর্ণাংশ পার্ট আছে, তাই এই সংখ্যাটাকে আমরা MSD বলবো আর 3কে আমরা LSD বলবো, তখন ঠিক আছে। কিন্তু 0. এর ক্ষেত্রে দশমিকের ঠিক পরের সংখ্যাটা MSD হয়। আর আমরা কি জানি, বাইনারি নাম্বার সিস্টেমের ক্ষেত্রে 0 1 এই ডিজিটগুলোকে আমরা বিট বলি, তাই যে কোনো বাইনারি নাম্বারের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বের বিটকে MSD এর পরিবর্তে আমরা MSB বলবো, আর সর্বনিম্ন গুরুত্বের বিটকে LSD এর পরিবর্তে আমরা LSB বলবো, যেহেতু আমরা ডিজিটকে এখানে বিট বলছি। আশা করি এখানে যা দেখানো হয়েছে তোমরা বুঝতে পারছো। এখন আমরা ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে বেশ কিছু আলোচনা করব। তো প্রথমে আসে ডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। আমরা জানি ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টা ইউনিক ক্যারেক্টার ব্যবহার করা হয়। আমরা যদি ক্যারেক্টারগুলোকে লিখি 0 1 2 3 4 5 6 7 8 9, আমরা ক্যারেক্টারগুলোকে লিখলাম। এখন 9 এর পরের সংখ্যা কত হবে? আমরা জানি 10, কিন্তু এই 10 হচ্ছে কিভাবে? যখন কোনো একটা সংখ্যা পদ্ধতিতে ম্যাক্সিমাম ডিজিট চলে আসছে, তার পরের সংখ্যাটাকে পাওয়ার জন্য সেই পজিশনটাকে আমরা 0 করছি, আর তার সামনের সংখ্যার সাথে আমরা 1কে যোগ করছি। এখন সামনে তো কোনো সংখ্যা ছিল না, আমরা ধরে নিতে পারি 0 আছে। এর পরের সংখ্যাগুলো পাওয়ার জন্য আমরা আবার কাউন্টিং শুরু করব। 0-র পরে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, আর সামনে আমরা 1কে অপরিবর্তিত রাখব। এভাবেই তো আমরা কাউন্টিং করি, তাই না? কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ না আবার ম্যাক্সিমাম ডিজিট আসছে। এর পরের সংখ্যাটাকে পাওয়ার জন্য পজিশনটাকে আবার 0 করব। সামনের সংখ্যা যেটা আগে ছিল না কিন্তু এখন আছে, এই 1-এর সাথে আমরা 1কে যোগ করব। 1কে যোগ করলে কত হচ্ছে? 20 হচ্ছে। তাহলে 99 এর পরের সংখ্যা আমরা কিভাবে পাচ্ছি? 9 ম্যাক্সিমাম ডিজিট 0 করছি, আবারও 9 এসেছে, ম্যাক্সিমাম ডিজিট পজিশনকে 0 করছি, আর সামনের সংখ্যার সাথে আমরা 1কে যোগ করছি। সামনে কিছু ছিল না, 0 ধরে নিতে পারি, 0-র সাথে 1কে যোগ করলে আমরা 1 পাচ্ছি। তো সংখ্যাগুলোকে আমরা এভাবে পাচ্ছি, তোমরা সবাই জানো। জাস্ট এই বিষয়টা আমরা একটু রিক্যাপ করলাম, কেননা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের ক্ষেত্রে এই বিষয়টা একটু লাগবে। বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা 0 আর 1 দুইটা ডিজিটকে দেখতে পাই। ডেসিমালে যেটা 0, বাইনারিতেও কিন্তু সেটা 0। ডেসিমালে যেটা 1, বাইনারিতেও কিন্তু 1।
এখন 1 এর পরের সংখ্যাটা আমরা কিভাবে পাবো? 1 কি বাইনারি সংখ্যা পদ্ধতির ম্যাক্সিমাম ডিজিট না? যখন ম্যাক্সিমাম ডিজিট এসেছে তার পরের সংখ্যাটাকে পাওয়ার জন্য এই পজিশনটাকে আমাদের 0 করতে হবে আর সামনের সংখ্যার সাথে 1কে যোগ করতে হবে। এখন সামনে তো কোনো সংখ্যা ছিল না, তাই আমরা ধরে নিতে পারি 0 আছে। 0-র সাথে 1কে যোগ করলে 1 হচ্ছে। দেখো ডেসিমালে যেটা 2, বাইনারিতে সেটা 10। 10-এর পরের সংখ্যাটা কিভাবে পাবো? 0 থেকে আবার 1 হবে, সামনের সংখ্যাটা অপরিবর্তিত থাকবে। ডেসিমালে যেটা 3, বাইনারিতে সেটা 11। 11-র পরের সংখ্যাটা কিভাবে পাবো? ম্যাক্সিমাম ডিজিট আসছে, পজিশনটাকে আমরা 0 করে দিচ্ছি। আবারও ম্যাক্সিমাম ডিজিট এসেছে, পজিশনটাকে 0 করছি আর সামনের সংখ্যার সাথে আমরা 1কে যোগ করব। সামনে কিছু ছিল না, তাই আমরা 0 ধরে নিতে পারি। 0-র সাথে 1কে যোগ করলে আমরা 1 পাচ্ছি। অর্থাৎ ডেসিমালে যেটা 4, বাইনারিতে সেটা 100 হয়ে যাচ্ছে। আমরা কিন্তু পরবর্তী সংখ্যাগুলো এভাবেই পাবো বাইনারির ক্ষেত্রে। এখন তোমাদেরকে যদি 15-এর জন্য বাইনারি সংখ্যায় কত হবে এটা আমি জানাই, তাহলে এটা হবে 4টা 1। এখন যদি আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আসি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 7 পর্যন্ত 8টা ইউনিক ডিজিটকে দেখতে পাই। আমরা যদি ডিজিটগুলোকে লিখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7। ডেসিমালের 0 থেকে 7 এবং অক্টালের 0 থেকে 7 হুবহু সেম থাকছে। এর পরের সংখ্যাটাকে পাওয়ার জন্য এই পজিশনটাকে আমরা 0 করছি আর সামনের সংখ্যা যেটা ছিল না আমরা 0 ধরে নিচ্ছি, এই পজিশনের সাথে আমরা 1কে যোগ করব। এখন দেখো ডেসিমালে যেটা 8 ছিল সেটা অক্টালে কত হয়ে যাচ্ছে? 10 হয়ে যাচ্ছে। এরকম করে আমরা 10-এর পরে 11 পাবো, 12 পাবো, 13 পাবো, 14 পাবো, 15 পাবো। এরকম করতে করতে যখন 17 পজিশন আসবে এর পরের সংখ্যা কত হবে? যেহেতু ম্যাক্সিমাম ডিজিট চলে এসেছে, এই ঘরটাকে আমরা 0 করে দিব আর সামনের সংখ্যা 1-এর সাথে আমরা 1কে যোগ করে দিব। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17-র পরের সংখ্যা আমরা 20কে পেয়ে যাব। এখন আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আসি, হেক্সাডেসিমালের 0 থেকে 9 ডেসিমালের 0 থেকে 9-এর সমান। এরপরে আমরা কি পাচ্ছি? এ থেকে এফ পর্যন্ত 6টা লেটার দেখতে পাচ্ছি, যেখানে এ এর ভ্যালু ডেসিমালে কত? 10, বি এর ভ্যালু 11, সি এর ভ্যালু 12, ডি এর ভ্যালু 13, ই এর ভ্যালু 14, এফ এর ভ্যালু 15। এখন এফ এর পরের সংখ্যা কত হবে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এফ হচ্ছে সর্বোচ্চ ডিজিট, তাই এর পরের সংখ্যা পাওয়ার জন্য এই পজিশনটাকে আমরা 0 করব আর সামনের ঘরের সাথে 1কে যোগ করব। সামনে কিছু ছিল না, তাই আমরা 0 ধরে নিতে পারি। 0-র সাথে 1কে যোগ করলে আমরা কত পাবো? 1 পাবো। অর্থাৎ হেক্সাডেসিমালের এফ এর পরের সংখ্যা হচ্ছে 10, যেটা ডেসিমালের 16-র সমান। আশা করি এখানে দেখানো বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। আর এই বিষয়টা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বোঝানো যে আমরা চাইলে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে নাম্বারকে রূপান্তর করতে পারি, যেটা আমরা সামনের দিনগুলোতে দেখব। আর তোমাদের কাজ হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত ডেসিমাল নাম্বারগুলোর জন্য বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের ইকুইভ্যালেন্ট বা সমতুল্য নাম্বার কী হবে এটা একটু খাতায় করে দেখা।